সি অনেক কেউ দিয়েছি, আমরা গ্রুপ সি এক্সাম অনেক কেউ দিয়েছি, কিন্তু কি হয়েছে সেখানে জানা কোশ্চেনের ভুল হয়ে গেছে, তো সিলি মিস্টেক প্রচুর হয়েছে। আহ, 4 থেকে 5টা কোশ্চেন প্রচুর ট্রিকি ছিল। আর হচ্ছে যে তোমার গ্রুপ ডিতেও ঠিক সেভাবেই থাকবে, যদি বলি যে 40টা কোশ্চেনের মধ্যে 35টা কোশ্চেন ধরো যে ইজি টাইপসেরই থাকবে একদম। দেখো যে ইজি প্রবলেম সিলেবাসের মধ্যে লিখেই দিয়েছে, ম্যাথে যেরকম এলসিএম এসিএফ, বাকি প্রত্যেকটা টপিক থেকে খুব বেশি যদি 5টা প্রশ্ন থাকে যেগুলো ট্রিকি কোশ্চেন থাকবে বা ঘুরিয়ে থাকবে, সেখানেই হবে কম্পিটিশনটা। কাট অফের যদি কথা বলি তাহলে এই 36 থেকেই আসবে। যদি গ্রুপ সি এরও কাট অফ থেকে বলি তাহলে ধরো যে 53 থেকে শুরু করে 53 বা 53 প্লাস যারা মার্কস রয়েছে তাদের জন্য কিন্তু একটু আশা রয়েছে, ঠিক আছে? তো যাই হোক, আমাদের যেটা চলে গেছে সেটা নিয়ে আর ভেবে লাভ নেই, যেটা আমাদের হাতে রয়েছে অর্থাৎ 8 তারিখে। তো তোমরা সবাই আশা করি যে প্রিপারেশন মোটামুটি নিয়ে এসো, জাস্ট এখানে চেক করো নিজেকে যে তোমার যে কংক্রিটটা তোমার কতটুকু শক্ত হয়েছে, তুমি কতটুকু পারছো না পারছো। তো ঠিক এক্সামের লেভেল অনুযায়ী 40টা মক টেস্ট, 40টা কোশ্চেন রয়েছে একটা, মানে ফার্স্ট মক টেস্টের গ্রুপ ডি এর বেসিস করে। গ্রুপ ডি এর সিলেবাস যদি দেখি আমরা, পুরো জেনারেল অ্যাওয়ারনেস 20 মার্কসের থাকবে, লজিক্যাল রিজনিং থাকবে 10 মার্কসের, আর কি জেনারেল ম্যাথটা থাকবে কি 10 মার্কসের। তো এই 40-এর মধ্যে তুমি কত পাচ্ছ জাস্ট নিজেকে চেক করো। হ্যাঁ, তারপরে হচ্ছে যে যে স্কোরটা সবাই কমেন্টে বলবে, যদি কোনো জায়গায় প্রবলেম থাকে তাহলেও কিন্তু অবশ্যই সবাই জানাবে। তো দেখো, আমাদের যে আজকের প্রথম কোশ্চেন তোমাদের সামনে, আর একদম ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত করবে এরকম না যে প্রথম 2-3টা কোশ্চেন দেখে নিলাম তারপরে স্কিপ করে দিলাম। আর যে কোনো মক টেস্ট দেওয়ার সময় খাতা পেন, অর্থাৎ কি ধরো যে খাতা খাতা পেন নিয়ে অবশ্যই বসবেই বসবে, খাতা কলম নিয়ে অবশ্যই বসবে, না হলে কিন্তু বিশেষ করে রিজনিং আর ম্যাথ দেখে দেখে কিন্তু হয় না, দেখে দেখে সলভ হয়ে যেতে পারে কিন্তু দেখে দেখে কোনোদিনও শিখতে পারবে না। নিজেকে জাস্ট চেক করো, চেক করার জন্য অবশ্যই খাতা পেন নিয়ে বসো, দেন শুরু করো। তো প্রথমেই দেখো, প্রথম যে কোশ্চেনটা রয়েছে আমাদের সামনে সেটা হচ্ছে কি, আজাদ হিন্দ ফৌজ কে গঠন করেছিলেন। তো তোমাদের সামনে প্রত্যেকটা কোশ্চেনের জন্য কিন্তু 10 সেকেন্ড করে থাকবে। আমাদের যদিও এক্সামে প্রত্যেকটা কোশ্চেনের জন্য অ্যাভারেজে 2 মিনিট করে থাকছে, অর্থাৎ কি তোমার 120 সেকেন্ড, কিন্তু আমরা এখানে জাস্ট 10 সেকেন্ড নিব। ও সেটা পরীক্ষার ব্যাপার, পরীক্ষার হলের। এখানে মক টেস্টটা তোমরা কম সময়ের মধ্যে দেওয়ার চেষ্টা করো, তাহলে দেখো যে কে কতটুকু পারছো। তো প্রথম কোশ্চেন রয়েছে, আজাদ হিন্দ ফৌজ কে গঠন করেছিলেন। অপশনে রয়েছে দেখো, সুভাষচন্দ্র বসু, রাসবিহারী বসু, ভগৎ সিং আর মহাত্মা গান্ধী। তো আজাদ হিন্দ ফৌজের যদি কথা বলি, আজাদ হিন্দ ফৌজের যদি কথা বলি বা আইএনএ, ঠিক আছে? আইএনএ, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। আইএনএ অর্থাৎ কি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কত সালে গঠিত হয়? 1942। 1942 এর 1লা সেপ্টেম্বর গঠিত হয় কি আজাদ হিন্দ ফৌজ, বা আজাদ হিন্দ বাহিনী বলো বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বলো। তাহলে কে গঠন করেন? আমরা জানি রাসবিহারী বসু। অনেকেও কিন্তু সুভাষচন্দ্র বসু করবে, কিন্তু সুভাষচন্দ্র বসু হবে না। কিভাবে সুভাষচন্দ্র বসুর আহ আসে এই আজাদ হিন্দ বাহিনীর সাথে কি কানেক্ট রয়েছে সবটুকু আমরা জানবো। তো প্রথমে দেখো, রাসবিহারী বসু 1942 সালের 1লা সেপ্টেম্বর কিন্তু কি গঠন করেন? আজাদ হিন্দ বাহিনী। আইএনএর যে ধারণাটা, প্রথম যে ধারণাটা কে দেন যদি এরকম থাকে, তাহলে কি ক্যাপ্টেন মোহন সিং। ক্যাপ্টেন মোহন সিং যে রয়েছে ইনি কিন্তু প্রথম ধারণা দেন আইএনএর বা আজাদ হিন্দ বাহিনীর প্রথম ধারণা দেন কে? ক্যাপ্টেন মোহন সিং। এবার দেখো, 1943 সালের 4ই জুলাই রাসবিহারী বসু আনুষ্ঠানিকভাবে কিন্তু 1943 যখন আসবে, 4th জুলাই, 4th জুলাই কিন্তু আনুষ্ঠানিকভাবে কার হাতে দায়ভার দিয়ে দেন? রাসবিহারী বসু সুভাষচন্দ্র বসুকে কিন্তু পুরোপুরি দায়িত্ব দেন। ব্যাস, এটুকুই জানো। আর হচ্ছে যে 25শে আগস্ট কিন্তু দায়িত্বভার গ্রহণ করেন কে? 15 আগস্ট দায়িত্বভার গ্রহণ করেন সুভাষচন্দ্র বসু। আর একটা কোশ্চেন এখান থেকে বারবারই আসে, যে নেতাজি সুভাষচন্দ্র বসু যে রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে যে রয়েছে তোমার, বা তিনি আন্দামানের নাম কি দেন? আন্দামানের নাম কি দেন? আর কি তোমার নিকোবরের নাম কি দেন? এই দুটো কোশ্চেন কিন্তু বারবারই আসে। তো আন্দামানের নাম তিনি দেন আন্দামানের নাম দেন তিনি শহীদ দ্বীপ। আন্দামানের নাম দেন তিনি শহীদ দ্বীপ, আর নিকোবরের নাম দেন তিনি স্বরাজ দ্বীপ। তাহলে এটা মাথায় রাখবে সবসময় যে নামটা কি দেয়। তাহলে আন্দামানের নাম দেন শহীদ দ্বীপ আর নিকোবরের নাম দেন স্বরাজ দ্বীপ। দেখো, নেক্সট কোশ্চেন তোমাদের সামনে, পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়? পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর পূর্ব ভারতের বলা হয়? আবার 10 সেকেন্ড সময়।
তো দেখো শিলিগুড়িকেই আমাদের বলা হয়, অবশ্যই মোটামুটি সবাই ঠিক করেছো অ্যান্সার। শিলিগুড়িকেই বলা হয়। শিলিগুড়ি ভৌগোলিকভাবে দেখো যে শিলিগুড়ি ভৌগোলিকভাবে এমন স্থানে অবস্থিত যেখান দিয়ে কি উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যগুলো যে রয়েছে সেগুলো কিন্তু প্রবেশ করা যায়। এবারে একটা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি চিকেন নেক। চিকেন নেক থেকে কোশ্চেন আছে যে চিকেন নেক যেটা হয় শিলিগুড়ি করিডোর, এই যে চিকেন নেক যে রয়েছে কোন দুটো দেশকে পৃথক করে রেখেছে? তো মেন হচ্ছে কি তোমার বাংলাদেশ, ভুটানের সাথেও কিন্তু এখানে যে রয়েছে ভুটানও কিন্তু কানেক্টেড, কিন্তু মেন বাংলাদেশ আর নেপালকে, বাংলাদেশ আর নেপালকে কিন্তু এই দুটো দেশকে কিন্তু কি পৃথক করে রেখেছে কে চিকেন নেক। তারপরেই দেখো প্রত্যেকটা কোশ্চেনের আমরা আরো যে ডেসক্রিপশনে যে পড়বো আমরা আরো, প্রত্যেকটা ধরো যে অপশন টেস্ট করে আরো কি অ্যান্সার হতে পারে, তারপরে এখান থেকে কি কি কোশ্চেন আসতে পারে সবগুলো আলোচনা হবে। তোমরা জাস্ট ক্লাসটাকে শেষ পর্যন্ত দেখো। তো দেখো কম্পিউটারের যে মাদারবোর্ড এটা কি ধরনের ডিভাইস? ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, সার্কিট বোর্ড না সফটওয়্যার? 10 সেকেন্ড সময়। দেখো কম্পিউটারের যদি আমরা মাদারবোর্ড বলি, কম্পিউটারের যদি মাদারবোর্ড বলি, তার আগে আমাদেরকে জানতে হবে ইনপুট আর আউটপুট সম্পর্কে। তাহলে ইনপুট ডিভাইস কি কি স্যার? কম্পিউটারের যে ইনপুট ডিভাইস গুলো রয়েছে সেগুলো কি কি? তাহলে আমরা জানি কি কম্পিউটারের ইনপুট ডিভাইস গুলো কিবোর্ড, তারপরে হচ্ছে তোমার মাউস, কিবোর্ড, তারপরে মাউস, তারপরে স্ক্যানার, তারপরে জয়স্টিক, তারপরে কার্ড রিডার, তারপরে হচ্ছে কি তোমার হার্ড ডিস্ক ড্রাইভ, এগুলো সবগুলো ইনপুট ডিভাইস। এবারে যদি আউটপুট ডিভাইস বলি, আউটপুট ডিভাইস কি কি কম্পিউটারের? আউটপুট ডিভাইস গুলো কি কি স্যার? তাহলে আউটপুট ডিভাইস গুলো দেখো মনিটর, প্রিন্টার, যেগুলো কম্পিউটারের সাথে সরাসরি কিন্তু যুক্ত নয়, সেগুলো হচ্ছে দেখো নামগুলো অবশ্যই মনে রাখবে, এখানে বলে দিবে যে কোনটা আউটপুট ডিভাইস কোনটা ইনপুট ডিভাইস। মনিটর, প্রিন্টার, প্রজেক্টর, হেডফোন, প্লটার, ঠিক আছে, প্রজেক্টর, হেডফোন, তারপরে হচ্ছে প্লটার, এগুলো সবগুলো আউটপুট ডিভাইস। এবারে যদি স্পেসিফিক্যালি যদি মাদারবোর্ডে আসি, তাহলে মাদারবোর্ডটা কি? তাহলে মাদারবোর্ড দেখো কম্পিউটারের প্রধান সার্কিট বোর্ডটাকে কিন্তু মাদারবোর্ড বলা হয়। মাদারবোর্ডের আরো অনেকগুলো নাম রয়েছে, যেরকম মেইন বোর্ড, লজিক বোর্ড, সিস্টেম বোর্ড, প্ল্যানার বোর্ড, অনেকগুলো কিন্তু নাম রয়েছে, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি হচ্ছে কি মাদারবোর্ড হলো কম্পিউটারের মূল যে প্রিন্টেড সার্কিট বোর্ড বা পিসিবি, প্রিন্টেড সার্কিট বোর্ড বা পিসিবি, যে সমস্ত হার্ডওয়্যারকে সংযুক্ত করে রাখে, প্রত্যেকটা হার্ডওয়্যারকে সংযুক্ত করে রাখে কে পিসিবি, এটা হচ্ছে মাদারবোর্ড। তাহলে মাদারবোর্ডটা হচ্ছে অ্যাকচুয়াল সার্কিট বোর্ড, এটা ইনপুট ডিভাইসও নয় আর আউটপুট ডিভাইসও নয়, ঠিক আছে। তো প্রত্যেকটা জিনিস কিন্তু কনসেপ্ট গুলো ক্লিয়ার করে নিব অবশ্যই। তারপরে দেখো বুদ্ধচরিত কার রচনা? বুদ্ধচরিত কার রচনা? তো এখানে আমাদের যতগুলো ইম্পর্টেন্ট বুকস গুলো রয়েছে সবগুলো আমাদের কিন্তু জানতেই হবে অবশ্যই। বুদ্ধচরিত যদি অ্যাকচুয়ালি যদি বলতে যাই, দেখো অপশনে রয়েছে অশ্বঘোষ, নাগার্জুন, বসুমিত্র, কনিষ্ক। তাহলে অপশনে সবাই জানি আমরা, এটা ইজি ছিল অশ্বঘোষ। যদি আরো কি কি স্যার বই আসতে পারে, আরো যেরকম বই আসতে পারে সেগুলো হচ্ছে কি তোমার মুদ্রা রাক্ষস কার মুদ্রা মুদ্রা রাক্ষস কার রচনা? তারপরে তোমার বুদ্ধচরিত তো অশ্বঘোষ আমরা জানলাম। অশ্বঘোষের আরো যদি বইগুলো দেখি তাহলে কি সুন্দরানন্দ, সারিপুত্র প্রকরণ, এগুলো সবগুলো কিন্তু অশ্বঘোষের আরো বই রয়েছে, যেরকম তোমার সুন্দরানন্দ, তারপরে সারিপুত্র, সেগুলো বেসিক্যালি এক্সামে অতটাও টাফ ধরনের আসে না, যেহেতু ইজি টাইপসেরই কোশ্চেন গুলো আসছে, তো আমরা ইজি গুলোই দেখবো। তারপরে কি বৃহৎ সংহিতা, মুদ্রা রাক্ষস যদি বলি কার লেখা স্যার? মুদ্রা রাক্ষস হচ্ছে বিশাখা দত্তের লেখা, বিশাখা দত্তের। এবারে যদি বলি বৃহৎ সংহিতা বলো বা পঞ্চসিদ্ধান্তিকা, এই দুটো বই কার লেখা? বরাহমিহিরের লেখা। হুম, বরাহমিহিরের লেখা। তারপরে রামচরিত, দুটো বই রয়েছে যেটা ইম্পর্টেন্ট, বারবার আসে এক্সামে, একটা রামচরিত আর একটা রামচরিত মানস, দুটো কিন্তু আলাদা, ঠিক আছে। একটা রামচরিত মানস। রামচরিত যদি বইটা বলি তাহলে সন্ধ্যাকর নন্দী, দুটোর মধ্যে কিন্তু গোলাপি না, ঠিক আছে। রামচরিত যদি বলে তাহলে সন্ধ্যাকর নন্দী, আর রামচরিত মানস যদি বলে তাহলে তুলসীদাস।
ঠিক আছে? আরো অনেকগুলো বই রয়েছে পঞ্চতন্ত্র বিষ্ণু শর্মার, তারপরে অষ্টাধ্যায়ী পাণিনি, তারপরে তোমার অভিজ্ঞানম শাকুন্তলম, তারপরে মালবিকাগ্নিমিত্রম, মেঘদূত, এগুলো সবগুলো কালিদাসের রচনা, মৃচ্ছকটিক শূদ্রক, এগুলো সবগুলো বইগুলোর নাম কিন্তু আমরা অবশ্যই দেখে যাব। ঠিক আছে? তারপরে দেখো যে তোমার দান সাগর দিয়ে যদি কোনো থাকে বইয়ের নাম তাহলে সেগুলো সবগুলো বল্লাল সেনের। তারপরে যে দেখো কোশ্চেন রয়েছে, ভারতীয় সংবিধানের অস্পৃশ্যতা দূরীকরণ কত নম্বর ধারায় উল্লেখিত রয়েছে? আনটাচেবিলিটি যে রয়েছে তোমার আনটাচেবিলিটি রিমুভাল কত নম্বর আর্টিকেলে রয়েছে? তাহলে দেখো, যারা আর্টিকেল 17 করছো তারা সবাই ঠিক করছো। আর্টিকেল 17 সংবিধানের 17 নম্বর ধারায় অস্পৃশ্যতা বা অচ্ছুত প্রথা নিষিদ্ধ দণ্ডনীয় অপরাধ বলে ধরা হয়। ঠিক আছে? তাহলে আর্টিকেল 17 প্রত্যেকটা আর্টিকেল, ধরো যে তোমার আর্টিকেল সিটিজেনশিপ কত থেকে কত রয়েছে 5 to 11, তারপরে আর্টিকেল 42 এ কি কি শব্দ যুক্ত হয়, সোশ্যালিস্ট, ইন্টিগ্রিটি, সেকুলার, এগুলো সবগুলো দেখে নিবে। ঠিক আছে? কি কি শব্দ যুক্ত হয়। তারপরে তোমার আর্টিকেল 42 এ আর্টিকেল 42 কে মিনি কনস্টিটিউশন বলা হয়। সবগুলো এগুলো দেখে নিবে, যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে। তারপরে আর্টিকেল 40 যদি বলি, গ্রাম পঞ্চায়েতের সাথে কোন সংশোধনী রয়েছে? 73 অ্যামেন্ডমেন্ট। 74 হচ্ছে তোমার 74 হচ্ছে পৌরসভার সাথে যুক্ত রয়েছে। সব প্রত্যেকটা যতগুলো রয়েছে সবগুলোই দেখে নিবে। তারপর তোমাদের যেটা হোমওয়ার্ক, যেটা একটা তোমরা কমেন্ট করবে সবাই, যে কততম সংবিধান সংশোধনীতে 21 বছর থেকে কমিয়ে 18 বছর ভোটদান ভোটদানের অধিকার দেওয়া হয়, কততম সংবিধান সংশোধনীতে রয়েছে। তারপরে দেখো, পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতুর নাম কি? 10 সেকেন্ড সময় তোমাদের কাছে, সবার কাছে। 10 সেকেন্ডে তোমরা অবশ্যই অ্যান্সার করবে। পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতুর নাম কি? অপশনে দেখো, অপশনে রয়েছে হাওড়া ব্রিজ, বিদ্যাসাগর সেতু, জয়ী সেতু, ফারাক্কা ব্রিজ। তো বেশিরভাগ জনই তোমরা ভুল করছো। যদি পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু বলে তাহলে সেটা অ্যান্সার হবে অবশ্যই জয়ী সেতু। জয়ী সেতু কোথায় রয়েছে স্যার? সেতুর নাম হচ্ছে জয়ী সেতু। যদি এটা আমরা বলি নদী, কোন নদীর উপরে রয়েছে? তাহলে তিস্তা নদীর উপরে রয়েছে। নদী তিস্তা নদীর উপরে রয়েছে। অবস্থান যদি বলি, লোকেশন কোথায় রয়েছে, তাহলে কি তোমার কোচবিহারে রয়েছে, কোচবিহার জেলা। ঠিক আছে? কোচবিহার জেলাতে রয়েছে। দৈর্ঘ্য যদি বলি, তাহলে 2709 কিলোমিটার। জয়ী সেতু অবশ্যই জানবে, খুব ট্রেন্ডিং এ চলছে কোশ্চেনটা, প্রত্যেকটা মক টেস্টে কিন্তু থাকছে কোশ্চেনটা দেওয়া, অবশ্যই তোমরা ভালো করে করবে। নেক্সট কোশ্চেন তোমাদের সামনে, দেখো যে কোন মুঘল সম্রাট জিন্দা পীর নামে পরিচিত ছিলেন? দেখো, মুঘল যুগ যদি বলি, মিডিয়েভাল পিরিয়ডের যে মুঘল পিরিয়ডটা রয়েছে খুবই ইম্পর্টেন্ট। ওখান থেকে অনেকগুলো প্রশ্ন আসে। জিন্দা পীর কার নাম? আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, না ঔরঙ্গজেব? কি হবে তাহলে স্যার? আমাদের যে অ্যান্সারটা হবে, হ্যাঁ, ঠিক আছে। যারা ঔরঙ্গজেব করছো তারা সবাই একদম ঠিক করেছো। ঔরঙ্গজেব কেন? যে তার সহজ সরল জীবনযাপন, কঠোর ধর্মীয় আচরণের জন্য তাকে জিন্দাপীর বা জীবন্ত সাধু ও সাধু বলা হতো, বা দরবেশ। এর আর একটা নাম কি ছিল তোমার? দরবেশ। আচ্ছা, যদি ঔরঙ্গজেব সম্পর্কে আরো জানতে চাই, তাহলে ঔরঙ্গজেব একটা কোশ্চেন আরো বারবার আসে, যেটা হচ্ছে কোন শিখ গুরুকে হত্যা করে? কত তোমার তাহলে নবম শিখ গুরু যে রয়েছে, নবম শিখ গুরু তেগ বাহাদুর, তেগ বাহাদুরকে কিন্তু হত্যা করে। আচ্ছা, আকবরের সম্পর্কে যদি বলতে চাই, ইম্পর্টেন্ট জিনিসগুলো, তো আকবরের সম্পর্কে প্রচুর ইম্পর্টেন্ট রয়েছে। আকবরের প্রথম জন্ম থেকে বারবার কোশ্চেন আছে, যে অমরকট, সিন্ধু প্রদেশের যে অমরকট, 1542 সালে জন্মগ্রহণ করেন। তার উপাধি হচ্ছে বিক্রমজিৎ। ঠিক আছে? তার সময়ে কি কি হয়? তার সময় হচ্ছে প্রথম পানিপথের যুদ্ধ, সরি, সেকেন্ড পানিপথের যুদ্ধ, বা পানিপথের দ্বিতীয় যুদ্ধ 1556। 1556 নভেম্বর মাসে হয়। কার কার মধ্যে? মুঘল আর আফগানদের মধ্যে হয়। ঠিক আছে? জাগিরদারি প্রথা প্রবর্তন করেন। তারপরে 1576 এ হলদিঘাটের যুদ্ধ হয়। তারপরে হচ্ছে যে তোমার আকবরের মন্ত্রীগুলোর নাম খুবই ইম্পর্টেন্ট। কোন মন্ত্রী রাজস্ব মন্ত্রী ছিল? টোডরমল। তাহলে হচ্ছে টোডরমল দশসালা ব্যবস্থা নামে পরিচিত করে। তারপরে 1875 সালে ইবাদতখানা ফতেপুর স্বীকৃত হয়। তারপরে মনসবদারি হচ্ছে যে প্রথা চালু করে 1579। এগুলো সবগুলোই কিন্তু জানবে। ঠিক আছে? তারপরে তোমার তানসেন যে রয়েছে, সভাকবি সঙ্গীতজ্ঞ যে তানসেন, তার অ্যাকচুয়াল নাম কি বা তার আসল নাম কি? তাহলে রামতনু পান্ডে। জিজিয়া কর কে তুলেন? তাহলে সেটা অবশ্যই হবে কি আকবর। জাহাঙ্গীর সম্পর্কে যদি বলতে যাই, তাহলে জাহাঙ্গীরও কিন্তু একটা শিখ গুরুকে হত্যা করে, যেটা হচ্ছে কি পঞ্চম শিখ গুরু। পঞ্চম শিখ গুরুকে কিন্তু তিনি হত্যা করেন, যার নাম ছিল পঞ্চম শিখ গুরু অর্জুনকে তিনি কিন্তু হত্যা করে। ঠিক আছে? জাহাঙ্গীরের আরো ছিল, জাহাঙ্গীরের যে প্রিয়তমা পত্নী তার নাম হচ্ছে নূরজাহান, যার যার পূর্ব নাম ছিল কি মেহেরুন নেশা। ঠিক আছে? এগুলো সবগুলো জানবে। জাহাঙ্গীরের সময় কে কে আসে? ক্যাপ্টেন হকিংস,
জেমসের দূত, প্রথম জেমসের দূত হিসাবে ক্যাপ্টেন হকিংস, এডওয়ার্ড, স্যার টমাস রো, এগুলো সবগুলো কিন্তু আছে। জাহাঙ্গীরের সমাধি রয়েছে কি লাহোরে। শাহজাহান সম্পর্কে যদি বলি, শাহজাহান সম্পর্কে শাহজাহানের যে ডাকনাম বা একটা যে টাইটেল রয়েছে সেটা হচ্ছে খুররম, ঠিক আছে, যেটা প্রিন্স, প্রিন্স অফ খুররম। জাহাঙ্গীরের আমলকেই কিন্তু কি মুঘল যুগের স্বর্ণযুগ বলা হয়। তিনি হচ্ছে যে তোমার জুম্মা মসজিদ যে রয়েছে দিল্লির জামা মসজিদ সবচেয়ে বড় মসজিদ, সেটা তৈরি করে। তারপরে হচ্ছে আগ্রা ফোর্ট তৈরি করে। এগুলো সবগুলো, আর তাজমহল তৈরি করে কে? শাহজাহান। এগুলো সবগুলো আমাদেরকে জানতে হবে। তো মিডেভাল পিরিয়ডটা পুরো ভালো করে পড়লে কিন্তু জানতে পারবো। তারপরে দেখো, খুবই ভালো কোশ্চেন, এখান থেকে একটা কোশ্চেন আসার এবারে খুবই সম্ভাবনা রয়েছে, যেটা হচ্ছে বায়ুমণ্ডলের কোন স্তরে বিমান চলাচল করে। তো এই কোশ্চেনটা গোলাবে না, অনেক জায়গায় দেখবে যে ট্রোপোস্ফিয়ার রয়েছে, তো ট্রোপোস্ফিয়ারে নর্মাল প্লেন যেগুলো রয়েছে লাইক হেলিপ্যাড, এগুলো এগুলো সব চলাচল করে, কিন্তু ট্রোপোস্ফিয়ার হবে না। জেট প্লেন হোক বা যেই হোক, সেটা অবশ্যই অ্যান্সারটা আমাদের স্ট্রেটোস্ফিয়ার হবে। মানে স্ট্রেটোস্ফিয়ারে আরো নাম রয়েছে একটা। যদি বলি প্রত্যেকটা স্তরকে নিয়ে যদি বলি, তাহলে ট্রোপোস্ফিয়ার সম্পর্কে যদি বলি, তাহলে ভূপৃষ্ঠ থেকে শুরু করে 12 কিমি পর্যন্ত, 0 থেকে 12 কিমি পর্যন্ত ট্রোপোস্ফিয়ার রয়েছে। সমস্ত আবহাওয়া, মেঘ, ঝড়, বৃষ্টি, ঘূর্ণিঝড় এখানেই হয়। ঠিক আছে? তারপরে হচ্ছে যে তোমার এই স্তরে কি নরমাল হেলিপ্যাড বলো বা প্লেনগুলো চলে। স্ট্রেটোস্ফিয়ারে যদি বলি, তাহলে এই স্তরটার নাম হচ্ছে শান্তমণ্ডল। ঠিক আছে? এই স্তরে আরেকটা নাম হচ্ছে কি শান্তমণ্ডল, যেটা 12 থেকে 50 কিমি পর্যন্ত আছে। এখানে কি ওজোন স্তর বা O3 যে রয়েছে, আমাদের ওজোন স্তর দেখা যায় কোথায়? স্ট্রেটোস্ফিয়ারে। ঠিক আছে? O3 কাজ অতিবেগুনি রশ্মিকে শোষণ করে। স্ট্রেটোস্ফিয়ারে হচ্ছে জেট প্লেন, জেট বিমান যে চলাচল করে সেটা হচ্ছে কি স্ট্রেটোস্ফিয়ারে। মেসোস্ফিয়ার যদি বলতে যাই, তাহলে মেসোস্ফিয়ারে কি, মেসোস্ফিয়ার হচ্ছে সবচেয়ে শীতলতম স্তর। সবচেয়ে শীতলতম স্তর হচ্ছে কি স্ট্রেটোস্ফিয়ার। এখানে কি দেখা যায়? এখানে উল্কাপিন্ড দেখা যায়, উল্কাপিন্ডগুলো উপর থেকে এসে কি পুড়ে যায়। ঠিক আছে? মেসোস্ফিয়ার খুবই ইম্পর্টেন্ট। মেসোস্ফিয়ার বলো বা আয়োনোস্ফিয়ার বলো, একটাই কিন্তু। ঠিক আছে? মেসোস্ফিয়ার আয়োনোস্ফিয়ার একই। এখানে কি কি দেখা যায়? মেসোস্ফিয়ার, সরি, মেসোস্ফিয়ার বলছি। হুম, মেসোস্ফিয়ার হলো। এবার আয়োনোস্ফিয়ারের আরেকটা নাম রয়েছে। দেখো, আয়োনোস্ফিয়ারের আরেকটা নাম রয়েছে, যেটা হচ্ছে কি থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার, এখানে দেখো মেসোস্ফিয়ার, সরি, আয়োনোস্ফিয়ার আর থার্মোস্ফিয়ারের মধ্যে কি কি দেখা যায়? এখানে রেডিও তরঙ্গ বা রেডিও ওয়েভস, রেডিও ওয়েভস। তারপরে হচ্ছে যে তোমার অরা বলো, তোমার অরোরা বলো বা মেরুজ্যোতি যে রয়েছে, মেরুজ্যোতি তাহলে কোন স্তরে দেখা যায়? থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ারে মেরুজ্যোতি দেখা যায়। বা এটা কোশ্চেনটা অরোরাও থাকতে পারে, তো অরোরার যদি থাকে তো গুলাবে না। মেরুজ্যোতি আর অরোরা একই জিনিস। আর একটা লাস্ট একটা স্তর রয়েছে আমাদের এক্সোস্ফিয়ার, যেটা বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তর, যেখানে কি বিভিন্ন রকমের স্যাটেলাইট গুলো রয়েছে। তাহলে এখানে সবগুলো কোন স্তরে কি দেখা যায়, কোন স্তর কি না, কি মণ্ডল নামে পরিচিত, তাহলে ট্রোপোস্ফিয়ার, ঝড়ঝঞ্ঝার, আর হচ্ছে স্টোরেজ শান্তমণ্ডল, এটা শীতমণ্ডল। এগুলো সবগুলো দেখে নিবে। দেখো নেক্সট প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন ছিল কি, এমএস ওয়ার্ড এর ফাইল সেভ করার জন্য শর্টকাট কি? তো গ্রুপ সি তো আমরা দেখেছি যে শর্টকাট ছিল, সেখানে CTRL+C, অর্থাৎ কপির যে ফর্মুলাটা সেটা ছিল, একদমই ইজি ছিল। এখানে রয়েছে কি ফাইল সেভ করা। তোমরা সবাই ইম্পর্টেন্ট গুলো লিখে দিবে, খাতা পেন বের করে যতগুলো রয়েছে সবগুলো লিখে নিবে। তো দেখো যে প্রথমে রয়েছে শর্টকাট গুলো, সবগুলো আমি লিখে দিচ্ছি, সবগুলো লিখে নিবে। তো দেখো CTRL+A যদি থাকে, তাহলে সবগুলো সিলেক্ট, সমস্ত কিছুকে বা সবগুলো সিলেক্ট করতে কি ব্যবহার করা হয়? সব প্রত্যেকটা লেখা সিলেক্ট করতে CTRL+A। CTRL+C কখন কপির জন্য, কপি যখন আমরা কোনো কিছু করব CTRL+C। CTRL+V কখন করব? যখন পেস্ট করব আমরা। ঠিক আছে? কপি পেস্ট যখন কপি করলাম, পেস্ট যখন করব, তখন হচ্ছে কি তোমার CTRL+V। এবারে দেখো ফাইল সেভ করার জন্য কি CTRL+S, এটা হচ্ছে সেভের জন্য। তারপরে হচ্ছে CTRL+X কখন করব আমরা? কাট, যখন কোনো কিছুকে কাট করব। ধরো যে এখানে অনেকগুলো লেখা আছে, এই লেখাটাকে আমি ধরো যে কাট করব, তো এই লেখাটা সিলেক্ট করে আমি কি করলাম? CTRL+X করলেই কাট হয়ে যাবে। তারপরে CTRL+Z, জেড কখন করবো? আনডু করব। ঠিক আছে? যখন আনডু করবো, অর্থাৎ কোনো একটা জিনিসকে আমি এটাকে ধরো যে ডিলিট করে দিলাম বা মুছে দিলাম, ব্যাক স্পেস করে এই যে চিহ্নটা যে রয়েছে, ইন্টারোগেটিভ চিহ্নটা যে রয়েছে, এটাকে মুছে দিলাম, তখন আবার এটাকে নিয়ে আসার জন্য কি CTRL+Z চাপলে চলে আসবে। আর CTRL+Y করলেই কি হবে? রিডু হয়ে যাবে। ঠিক আছে? তারপরে আনডু রিডু যে চিহ্নটা থাকে, এই যে এ একটা চিহ্ন আর এ একটা চিহ্ন। ঠিক আছে? আনডু রিডু, তাহলে CTRL+ চাপলে এটা রিডু হয়ে যাবে। তারপরে দেখো প্রিন্ট যদি করতে চাই, তাহলে CTRL+P চাপলে প্রিন্ট। আর যদি নতুন ফাইলে যেতে চাই, তাহলে CTRL+N। ঠিক আছে? আর ফাইল ওপেন যদি করতে চাই, CTRL+O।
তাহলে দেখো প্রত্যেকটা এজই শুধু একটু দেখো যে যদি দেখি ভিটা পেস্ট, ভি এর জন্য কি পেস্ট, আর বাকি দেখো যে এক্স, এক্স এটার জন্য রয়েছে কাট, এটা মনে রাখবে, জেড আন্ডু, আর ওয়াই হচ্ছে রিডু। বাকি সি থেকে কপি, এস থেকে সেভ, পি থেকে প্রিন্ট, ঠিক আছে, এন থেকে নতুন ফাইল নিউ, এন থেকে নিউ ফাইল ওপেন করার জন্য ও থেকে ওপেন, এগুলো সবগুলো কিন্তু মনে থাকে। তো প্রত্যেকটা এই কটা যদি করতে পারো তাহলে কিন্তু 100% একটা কমন পাবেই পাবে, বা তোমার জন্য ঠিকও হবে কিন্তু, ঠিক আছে অ্যান্সারটা। তারপরে দেখো পশ্চিমবঙ্গের সাথে কয়টি দেশের সীমানা রয়েছে? পশ্চিমবঙ্গের সাথে কয়টি দেশের সীমানা রয়েছে? করো, সবাইকে 10 মিনিট, 10 মিনিট সময় দেওয়া হয়েছে। 10 সেকেন্ড সময় দেওয়া হয়েছে। তো দেখো পশ্চিমবঙ্গের যে জিওগ্রাফিক্যাল লোকেশনটা খুব ইম্পর্টেন্ট, কটা দেশ, কটা রাজ্য, তারপরে কোন কোন জেলার উপর দিয়ে তোমার কর্কটক্রান্তি রেখা গেছে। আগের দিনে তো প্রশ্নটা ছিল কি কর্কটক্রান্তি রেখা কোন রাজ্যের উপর দিয়ে গেছে, এবারে যদি জেলার উপর দিয়ে থাকে যে কোন কোন জেলা দিয়ে গেছে, তাহলে সবগুলোই কিন্তু আমাদের সব প্রত্যেকটা কোশ্চেনের জন্য কিন্তু প্রস্তুত থাকতে হবে। তাহলে স্পেসিফিক্যালি যদি আমরা পশ্চিমবঙ্গ দেখি তাহলে তিনটা দেশ দিয়ে কিন্তু সীমানা রয়েছে, তিনটা দেশের সাথে। তো প্রথম যে রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ, যার সাথে সবচেয়ে বেশি সীমানা ভাগ করে, ঠিক আছে, বাংলাদেশ। তারপরে হচ্ছে তোমার নেপাল, তারপর হচ্ছে ভুটান। এই তিনটাই দেশের সাথে এবারে যদি রাজ্য, কয়টি রাজ্যের সাথে রয়েছে স্যার টোটাল, তাহলে 5টা রাজ্যের সাথে রয়েছে। কি কি? প্রথম সবচেয়ে বেশি যে বাউন্ডারি শেয়ার করে সেটা হচ্ছে কি ঝাড়খণ্ডের সাথে, যেটা প্রায় ধরো যে 850 কিমি। তারপরে বিহারের সাথে, ঠিক আছে, অনেক কেউ কিন্তু এটা অ্যান্সার বিহার করবে, যে যদি এরকম প্রশ্ন আসে যে পশ্চিমবঙ্গ কোন রাজ্যের সাথে সবচেয়ে বেশি বাউন্ডারি শেয়ার করেছে, তাহলে বেশিরভাগ জন কিন্তু বিহার করবে, কিন্তু আদৌ বিহার নয়। দেখো ঝাড়খণ্ড হচ্ছে 850 কিমি, আর বিহার হচ্ছে জাস্ট 100 কিমি বাউন্ডারি শেয়ার করে কার সাথে? হয় সিকিম। সিকিম যদি বলি তাহলে 30 কিমি শেয়ার করে পশ্চিমবঙ্গের সাথে। আসাম যদি বলি তাহলে 200 কিমি, আসাম হচ্ছে 200 কিমি। আর ওড়িশা, ওড়িশা যদি বলি 100 কিমি। তাহলে সবচেয়ে কম বাউন্ডারি শেয়ার করে সিকিম, আর সবচেয়ে বেশি বাউন্ডারি শেয়ার করে সে হচ্ছে বাংলাদেশ, ঠিক আছে। আর এইখানে রাজ্যের ক্ষেত্রে যদি বলি তাহলে ঝাড়খণ্ড। তাহলে এই অ্যান্সারটা হলো আমাদের 3 কিমি। এখানে এমএস ওয়ার্ড সেভ করার জন্য হচ্ছে CTRL+A, ও এটা হচ্ছে ওপেন করার জন্য, এটা নতুন ফাইল ওপেন করার জন্য, আর পি থেকে প্রিন্ট করার জন্য। চলো, তারপরের কোশ্চেন, 11 নম্বর কোশ্চেন, আইপিএল প্রথম কত সালে শুরু হয়েছিল? তো আমরা জানি যে আইপিএল প্রথম সংস্করণ হচ্ছে 2008, ঠিক আছে। 2008, 2008 সালে কার কার মধ্যে খেলা হয়েছিল ফাইনাল খেলাটা? প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদেরকে জানতে হবে। 2008 সালে যদি আইপিএল বলি তাহলে কি রাজস্থান রয়্যালস ভার্সেস সিএসকে, চেন্নাই সুপার কিংসের মধ্যে হয়। আর রাজস্থান রয়্যালস প্রথম জয়লাভ করে, ঠিক আছে। যদি আইপিএল 2025-এর কথা বলি তাহলে কার কার মধ্যে খেলা হয়, তাহলে আরসিবি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সাথে পাঞ্জাব পিবিকেএস, ঠিক আছে, পাঞ্জাব কিংসের খেলা হয়। কে জয়লাভ করে? আরসিবি প্রথমবার, প্রথমবার মতো কিন্তু জয়লাভ করে কে আরসিবি। তো এগুলো সবগুলোই দেখবে। আর হচ্ছে যে ম্যান অফ দ্য সিরিজ কে হয়েছিল, তাহলে সূর্য কুমার যাদব এবারে ম্যান অফ দ্য সিরিজ। এবারে যদি মহিলা যদি বলি যে 2025-এর মহিলা কে জয়লাভ করে, তাহলে সেম টু সেম আরসিবি জয়লাভ করে। কার সাথে খেলা? মানে দিল্লির সাথে ফাইনাল খেলা, ঠিক আছে। এগুলো সবগুলো আইপিএল এর পুরো হিস্ট্রিটাই কিন্তু দেখে নিবে। দেখো তারপরে কোশ্চেন, সিন্ধু সভ্যতার মানুষ কোন ধাতুর ব্যবহার জানতো না? খুবই ভালো কোশ্চেন। সিন্ধু সভ্যতা সম্পর্কে আইবিসি যে রয়েছে, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, এখান থেকে যে কোনো পরীক্ষায়, প্রত্যেক এসএসসি বলো, রেলওয়ে বলো, প্রত্যেকটা পরীক্ষাতে কিন্তু আইবিসি থেকে কোশ্চেন আসে। তো দেখো সিন্ধু সভ্যতার যে মানুষরা রয়েছে সেটা অ্যাকচুয়াল যদি বলি তাহলে লোহার ব্যবহার কিন্তু জানতো না, ঠিক আছে। লোহার ব্যবহার কিন্তু তারা জানতো না। সিন্ধু সভ্যতা ছিল কি তাম্র ব্রোঞ্জ যুগের সভ্যতা। লোহার ব্যবহার কিন্তু বৈদিক যুগে শুরু হয়েছিল, ভেদিক পিরিয়ডে কিন্তু কি লোহার ব্যবহার শুরু হয়েছিল। এবারে সিন্ধু সভ্যতা থেকে কি প্রশ্ন আসতে পারে, যে হরপ্পা সভ্যতা কি আবিষ্কার করে? 1921-এ দয়ারাম সাহানি। কোন নদীর তীরে? রাভি নদীর তীরে। তারপরে যদি বলি মহেঞ্জোদারো কি আবিষ্কার করে? 1902-তে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। এটা কোন নদীর তীরে রয়েছে? সিন্ধু নদীর ডান তীরে রয়েছে, ঠিক আছে, এটা সিন্ধু নদীর ডান তীরে রয়েছে। তারপরে যদি বলি যে সর্বোচ্চ বন্দর যে রয়েছে লোথাল, লোথাল কত সালে হয়? লোথাল হচ্ছে 1953-তে। আচ্ছা, কে আবিষ্কার করে? SR রাও। কোন নদী কেন কেন এটা সবচেয়ে বড় যে বন্দর রয়েছে, সামুদ্রিক বন্দর কেন? গুজরাটের সবরমতী আর ভোগাভা নদীর তীরে রয়েছে। গুজরাটের যে সবরমতী আর ভোগাভা নদীর
তীরে রয়েছে, ঠিক আছে? এই দুটো নদী, এখানেই হচ্ছে বন্দরটা, সামুদ্রিক বন্দরটা। তো এগুলো সবগুলোই দেখে নিবে, প্রত্যেকটা জিনিস আইবিসিটা ভালো করে পড়বে, তাহলেই হবে। দেখো নেক্সট কোশ্চেন ছিল কি, ইমেইলের উদ্ভাবক কে? দেখো অপশনে রয়েছে রে ট্যামেলসন, টিম বার্নার্স-লি, চার্লস ব্যাবেজ, মার্ক জুকারবার্গ। তো এই ৪ টে থেকেই কিন্তু একটা কোশ্চেন দেখবে গ্রুপ ডি তে পাবেই পাবে। হয়তো রে ট্যামেলসনে আসতে পারে, বা টিম বার্নার্স-লি কি আবিষ্কার করে, বা চার্লস ব্যাবেজ। আমি প্রত্যেকটা জিনিসই বলে দিচ্ছি। ইজি হয়ে যাবে বা লিখে নিবে, ঠিক আছে? তো দেখো ১ম এই যদি আসি আমরা মার্ক জুকারবার্গ, তাহলে তোমরা সবাই জানো যে ফেসবুকের যে প্রতিষ্ঠাতা রয়েছে মার্ক জুকারবার্গ। হুম, ফেসবুকের যে যে রয়েছে ২০০৪, ঠিক আছে? কোথাকার রয়েছে মার্ক জুকারবার্গ? মার্কিন যুক্তরাষ্ট্রে, ঠিক আছে? মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে, ২০০৪ সালে কি আবিষ্কার করে? ফেসবুক আবিষ্কার করে। তারপরে দেখো চার্লস ব্যাবেজ, আমরা জানি যে কম্পিউটারের জনক কাকে বলা হয়? কম্পিউটার কে আবিষ্কার করে? কম্পিউটার আবিষ্কার করে চার্লস ব্যাবেজ। এবারে যদি প্রশ্নটা থাকে যে আধুনিক কম্পিউটারের জনক, এটা হচ্ছে কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ। যদি আধুনিক কম্পিউটারের জনক থাকে, তাহলে জন ডন নিউম্যান, ঠিক আছে? এটা ভুল করবে না। আধুনিক কম্পিউটার যদি থাকে, মডার্ন কম্পিউটার জনক হচ্ছে জন ডন নিউম্যান। আচ্ছা, টিম বার্নার্স লি তাহলে কি আবিষ্কার করে? টিম বার্নার্স-লি আবিষ্কার করে WWW, যে রয়েছে তোমার ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এর আগের দিন যে কোশ্চেনটা ছিল WWW এর ফুল ফর্ম কি, তাই এর পরের দিন থাকতেও পারে যে কে আবিষ্কার করে, তাহলে টিম বার্নার্স-লি। আর রে ট্যামিলসন আবিষ্কার করে কি? ইমেল। ঠিক আছে, এই চারটার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, সবগুলো কিন্তু ভালো করে দেখে যাও। দেখো তারপরে কোশ্চেন ছিল ভারতের সংবিধানে মোট কয়টি মৌলিক অধিকার রয়েছে? তো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ভালো কোশ্চেন। ৬টি মৌলিক অধিকার রয়েছে। আচ্ছা, আগে কটা ছিল? আগে ৭টা ছিল। কি অধিকার ছিল? সম্পত্তির যে অধিকারটা, সম্পত্তির অধিকারটা। আচ্ছা, এটা কততম সংবিধান সংশোধনীতে বাদ হয়েছে? ৪৪তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে বাদ গেছে, ঠিক আছে? এটা কততম অ্যাক্টে বাদ গেছে? ৪৪তম অ্যাক্টে বাদ গেছে। হুম। ৪৪তম একটা বাদ গেছে। প্রত্যেকটা অ্যামেন্ডমেন্ট গুলো কিন্তু আমরা খুব সুন্দরভাবে দেখবো। আর এটা যদি বলি যে কততম আর্টিকেলে রয়েছে, এই যে তোমার মৌলিক অধিকার, যে সম্পত্তির যে অধিকারটা, এখন কততম আর্টিকেলে রয়েছে? এটা যদি প্রশ্ন থাকে তাহলে কি ৩০০ এখনকার সময়ে কত নম্বর আর্টিকেলে রয়েছে? ৩০০ নম্বর আর্টিকেলে কিন্তু রয়েছে। এবারে যদি আসে মৌলিক অধিকারের জায়গায় কর্তব্য, মৌলিক অধিকারের জায়গায় কর্তব্য, তাহলে টোটাল হচ্ছে ১১টি কর্তব্য রয়েছে। ঠিক আছে? আমরা যদি দেখি ৪২তম সংবিধান সংশোধনীতে ১০টি মৌলিক কর্তব্যের কথা রয়েছে। তাহলে এটা ১১তম সংবিধান সংশোধনী, এটা ১১তম যে মৌলিক কর্তব্যটা, এটা কততম সংবিধান সংশোধনীতে হয়েছে? তাহলে ৮৬, ঠিক আছে? ২০০২ যে রয়েছে, যেটা এর আগের দিন প্রশ্ন ছিল যে ৬ থেকে ৬ থেকে ১১ বছরের যে শিশুদের, বা ৬ থেকে ১৪ বছরের শিশুদের যে অভিভাবকদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করা হয়, এটাই হচ্ছে মৌলিক কর্তব্য, ১১ নম্বর মৌলিক কর্তব্য। ২০০২ এর ৮৬তম সংবিধান সংশোধনীতে রয়েছে। তাহলে মৌলিক কর্তব্য হচ্ছে ১১টি, মৌলিক অধিকার ৬টি। আগে ৭টি ছিল, সম্পত্তির অধিকার বাদ দেওয়া হয় ৪৪তম সংবিধান সংশোধনী। এখন কত নম্বর আর্টিকেলে রয়েছে ওটা? ৩০০ আর্টিকেল। তো প্রত্যেকটা জিনিসই কিন্তু জেনে যাবে অবশ্যই, ঠিক আছে? তারপরে দেখো, তারপরের কোশ্চেন ছিল পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালের নাম কি? যিনি হচ্ছে যে, যদি দেখি রিসেন্টলি গতকালই কিন্তু কি পদত্যাগ করেছেন, যিনি হচ্ছে সিবি আনন্দ বোস, যার জন্য কি রাষ্ট্রপতি শাসন লাগু হয়েছে। খুব তাড়াতাড়ি কিন্তু নতুন রাজ্যপালের নাম ঘোষণা হবে। বাকি যদি বলি, বাকিগুলো যতগুলো রয়েছে, ভারতের প্রথম বলছি, বর্তমান যতগুলো বর্তমান রয়েছে পজিশনগুলো, সবগুলো আমাদেরকে জানতে হবে। তো দেখো, বর্তমান যদি বলি লোকসভার স্পিকার, তাহলে ওম বিড়লা। সবগুলো তোমরা লিখে নিবে, ঠিক আছে? তারপরে বর্তমান প্রধান বিচারপতির নাম হচ্ছে সূর্যকান্ত শর্মা। মুখ্য নির্বাচন কমিশনার, বা যদি মুখ্য নির্বাচন কমিশনার বা ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া, ইসিআই যদি বলি, তাহলে জ্ঞানেশ কুমার। তারপরে হচ্ছে আরবিআই এর যে গভর্নর, তার নাম হচ্ছে সঞ্জয় মালহোত্রা। কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত যে প্রধান বিচারপতি, তার নাম হচ্ছে সুজয় পাল। বর্তমান ভারতের রাষ্ট্রপতির নাম দ্রৌপদী মুর্মু, এটা সবাই জানে। উপরাষ্ট্রপতির নাম কি? সিপি রাধাকৃষ্ণন। বর্তমান ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর নাম রাজনাথ সিং। তারপরে স্বরাষ্ট্রমন্ত্রীর নাম অমিত শাহ, ঠিক আছে? শিক্ষামন্ত্রীর নাম ধর্মেন্দ্র প্রধান। তারপরে পরিবহন মন্ত্রীর নাম নীতিন গডকরি। প্রত্যেকটা জিনিসগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখে নিবে, ঠিক আছে? যদি বলি যে রেল মন্ত্রীর নাম, তাহলে অশ্বিনী বৈষ্ণব। দেখো তারপরের কোশ্চেন ছিল কি তোমার, কম্পিউটার স্ক্রিনে দেখো ক্ষুদ্রতম ইউনিট। এখানে আমরা প্রত্যেকটা জিনিসগুলোকে দেখতে পাচ্ছি। এগুলোকে কি বলছে? বিট বলছে, বাইট বলছে, পিক্সেল বলছে, না ডট বলছে?
ইউনিট বলছে, ঠিক আছে? কম্পিউটার স্ক্রিনে এখানে বলেছে। এবারে যদি কম্পিউটারে যদি একক থাকে তখন আবার আলাদা কোশ্চেনটা হবে। ঠিক আছে? হুম। তাহলে দেখো যতজনই তোমরা পিক্সেল করছো অবশ্যই পিক্সেলই হবে, যে অনেকগুলো পিক্সেল মিলে কম্পিউটারে ছবি বা রেজুলেশন তৈরি করে, তাহলে ইউনিট। এবারে যদি বলি কম্পিউটারে ইউনিট, তাহলে কি বিট। এবারে প্রত্যেকটা জিনিসই কিন্তু জানতে হবে। এক বিট, বিট হচ্ছে জিরো, ঠিক আছে? বিট হচ্ছে জিরো আর ওয়ান বলতে পারো বিটকে। এবারে হচ্ছে যে নিবেল, যখনই তারপরের যে ছোট এককটা থাকবে তার নাম হচ্ছে কি নিব্বেল, ঠিক আছে? NIBBL নিব্বেল, এক নিব্বেল সমান 4 বিট। এবারে যদি বলি বাইট, তারপরে আসে কি আমাদের বাইট, ঠিক আছে? বাইট বা অক্টেল। এক বাইট সমান কত বিট? এক বাইট সমান 8 বিট। আচ্ছা ওয়ার্ড, এক ওয়ার্ড সমান কত বিট? এক ওয়ার্ড সমান হচ্ছে 32 বিটস, ঠিক আছে? বিটস। এবারে যদি বলি 1 KB, এবারে আমরা কেবিতে চলে আসলাম। 1 KB সমান কত বিটস? 1 KB সমান 1024 বিটস। প্রত্যেকটা জিনিস কিন্তু 8-এর যে মাল্টিপ্লায়ার সেটা হবে, ঠিক আছে? 24, প্রত্যেকটা কিন্তু 24 দিয়েই হবে শেষে, ঠিক আছে? বিট। এবারে যদি বলি 1 KBর জায়গায় যদি থাকে 1 MB, 1 MB সমান তাহলে কত কেবি? এবারে এমবি থেকে কেবিতে চলে আসলো, এবার হচ্ছে বিটস আর হবে না, ঠিক আছে? 1024 কেবি। এবারে যদি বলি এমবির পরে 1 জিবি, ঠিক আছে? গিগাবাইট, 1 জিবি। আমাদের যেটা ফোনের যখন আমরা দেখছিলাম যে প্রথম দিকে যখন ফার্স্ট জেনারেশনের ফোনগুলো চিপস গুলো তখন থাকতো 1 জিবি, 2 জিবি, 4 জিবি, এরকম করে আমরা জিবি জানতাম। তো 1 জিবি সমান কত? 1024 MB। তারপরে জিবি জায়গায় এরপরে কি এখন কম্পিউটার গুলো রয়েছে সবগুলো টিবিতে থাকে, ঠিক আছে? 1 TB মানে কত? 1024 জিবি। এবার সুপার কম্পিউটার গুলো যদি বলি তারপরে কি এবারে হচ্ছে যে তোমার টিবি মানে কি টেরাবাইট, ঠিক আছে? এবারে সুপার কম্পিউটার গুলোতে কি থাকে? এক্সাবাইট, 1 এক্সাবাইট সমান 1024 পিবি। তাহলে এগুলো সবগুলো আস্তে আস্তে প্রত্যেকটা জিনিসে 1024 করে যান। তাহলে 1 বিট সমান, একটি হচ্ছে নিবেল মানে 4 বিট, বাইট মানে হচ্ছে 8 বিট, ওয়ার্ড মানে হচ্ছে 32 বিট। এগুলো সবগুলো কিন্তু দেখে অবশ্যই যাবে। দেখো তারপরে কোশ্চেন, সৌরভ গাঙ্গুলি ভারতের কততম বিসিআই ছিলেন, মানে বিসিসিআই এর সভাপতি? তো বর্তমান বিসিসিআই এর সভাপতির নাম কি? হুম, বর্তমান বিসিসিআই এর সভাপতি বলো, বা তোমার হচ্ছে যে তোমার বিসিসিআই যে চিফ রয়েছে, বর্তমান বিসিসিআই এর সভাপতির নাম। তারপরে হচ্ছে যে তোমার চিফ যে রয়েছে সবগুলোর নাম, যে দেবজিৎ সাইকিয়া যে আমাদের চিফ রয়েছে। ঠিক আছে, মিঠুন মিঠুন ঠিক আছে, বর্তমান বিসিসিআই এর সভাপতি মিঠুন মানহাস, ঠিক আছে? মানহাস কততম? 37th। তার আগে কে ছিল? রজার বিনি। রজার বিনি, তার আগে কে ছিল? সৌরভ গাঙ্গুলি। তাহলে সৌরভ গাঙ্গুলি কততম? 35তম, ঠিক আছে? এরপরে রজার বিনি হচ্ছে 36তম। এবারে এখন বর্তমান যে রয়েছে মিঠুন মানহাস, যিনি দিল্লির ক্যাপ্টেন ছিলেন, ঠিক আছে? বিসিসিআই এর সভাপতি। আর যদি বলি যে চিফ কে রয়েছে, সেক্রেটারি, চিফ সেক্রেটারি হচ্ছে দেবজিৎ সাইকিয়া। আর যদি বলি আইসিসির সভাপতি কে, তাহলে জয় শাহ, ঠিক আছে? জয় শাহ। এগুলো কিন্তু ভুল করবে না, প্রত্যেকটা দেখে নেবে। তারপরের কোশ্চেন দেখো যে রয়েছে তোমার আরেকটা কোশ্চেন, D নাম্বার অপশন ছিল কি বৃক্ষ। আচ্ছা, গ্লুকোমা মানব শরীরের কোন অঙ্গের রোগ? গ্লুকোমা মানব শরীরের কোন অঙ্গের রোগ? তাহলে আমরা জানি সবাই যে চোখের রোগ হচ্ছে কি গ্লুকোমা, ঠিক আছে? যেরকম নিউমোনিয়া হচ্ছে কিসের রোগ? তাহলে বৃক্ষের রোগ, নিউমোনিয়া। বা লাংসের রোগ, ফুসফুসের রোগ হচ্ছে কি ফুসফুসের রোগ হচ্ছে নিউমোনিয়া। সবগুলো এত, ঠিক সেভাবে গ্লুকোমা হচ্ছে চোখের রোগ। তাহলে চোখের যে অপটিক নার্ভের যখন ক্ষতি হয় তখন সেটা হচ্ছে কি গ্লুকোমা না। প্রত্যেকটা দেখো ভিটামিন, কোন ভিটামিনের জন্য কোন রোগ হয়, কোন ফলে কোন ভিটামিন পাওয়া যায়, খুবই ইম্পর্টেন্ট কিন্তু, খুবই। ভিটামিন A এর জন্য কোন রোগ হয়? রাতকানা রোগ হয়। তারপরে হচ্ছে ভিটামিন C এর জন্য কি স্কারবি হয়। ভিটামিন D এর জন্য রিকেট রোগ হয়। ভিটামিন K এর জন্য রক্ত জমাট বাঁধে, ঠিক আছে? এগুলো সবগুলোই জানবে। কোন কিসে ভিটামিন A কোথায় পাওয়া যায় সবচেয়ে? ভিটামিন A এর হচ্ছে ভিটামিন A হচ্ছে রেটিনল, ভিটামিন C হচ্ছে তোমার অ্যাসকর্বিক অ্যাসিড। এগুলো সবগুলোর যে সায়েন্টিফিক নেম, পুরো ভিটামিন রোগ আর কোন ফলে কি পাওয়া যায় সবগুলো কিন্তু অবশ্যই দেখে যাবেই যাবে। দেখো তারপরে কোশ্চেন, নব্যবঙ্গ আন্দোলনের নেতা কে ছিলেন? তাহলে নব্যবঙ্গ আন্দোলনের যে নেতা
তোমরা সবাই জানো, ছোটবেলায় আমরা পড়েছি, ক্লাস 9-এও খুব সুন্দরভাবে ছিল। হিন্দু কলেজের যে অধ্যাপক ছিলেন নববঙ্গ আন্দোলনের নেতা, যার নাম ছিল, ফুল ফর্ম হচ্ছে কি, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। ঠিক আছে? হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও ছিলেন কি নববঙ্গ আন্দোলনের বাকি রাজা রামমোহন রায় তো তোমরা জানো যে সতী প্রথা উচ্ছেদ করে 1929-এ। উইলিয়াম বেন্টিক ছিল তখনকার সময়। আর ব্রাহ্ম সমাজ, অনেকগুলো সমাজের হচ্ছে যে তোমার রয়েছে। তারপরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, দেবেন্দ্রনাথ ঠাকুর তো হবে না। দেখো, লাস্ট কোশ্চেন রয়েছে আমাদের আজকে জিকের যে রয়েছে 20টা কোশ্চেন, জেনারেল অ্যাওয়ারনেসের 20 কোশ্চেনের লাস্ট কোশ্চেন, যে কম্পিউটার অস্থায়ী মেমোরি বা র্যাম। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে, স্থায়ী মেমোরির নাম কি? তাহলে রম। অস্থায়ী মেমোরি হচ্ছে র্যাম, ঠিক আছে? আর স্থায়ী মেমোরি হচ্ছে রম। তাহলে র্যামের ফুল ফর্ম কি? তাহলে র্যামের ফুল ফর্ম, প্রত্যেকটা কম্পিউটারে যতগুলো রয়েছে, কম্পিউটার যতগুলো শর্ট ফর্ম গুলো রয়েছে, সবগুলো কিন্তু আমাদেরকে জানতে হবেই হবে। তাহলে 10 সেকেন্ড সময় দিচ্ছি। দেখো, রিড অ্যাক্সেস মেমোরি, না র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, না কোনটা হবে বলো? তো দেখো, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি যারা করছো তারা সবাই ঠিক করছো। তাহলে র্যামের যে ফুল ফর্ম সেটা। এবারে যদি রম থাকে স্যার, তাহলে কি রিড অনলি মেমোরি। রিড অনলি মেমোরি, ঠিক আছে? রিড অনলি মেমোরি। আরো যদি বলি কি কি ফুল ফর্ম গুলো রয়েছে, এইচটিএমএল, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তারপরে যদি বলি এইচটিটিপি, যেটা হচ্ছে যে তোমার যেটা প্রত্যেকটা ওয়েবসাইটের যে ল্যাঙ্গুয়েজ, সেটা হচ্ছে কি এইচটিটিপি, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। আইসি, ইন্টিগ্রেটেড সার্কিট। এসএমএস, শর্ট ম্যাসআপ সার্ভিস। এমএমএস, মাল্টিমিডিয়া মেসেজ সার্ভিস। জিপিএস, গ্লোবাল প্রসেসিং সিস্টেম। এগুলো প্রত্যেকটা জিনিসই কিন্তু জানতে হবে। এবারে দেখো, সিপিইউ খুবই ইম্পর্টেন্ট, কম্পিউটারের যে মস্তিষ্ক, সেটা হচ্ছে কি সিপিইউ। কম্পিউটারের যে মস্তিষ্ক, তার নাম কি সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এটা কম্পিউটারের মস্তিষ্ক নামেও কিন্তু পরিচিত। ব্যাস, এগুলো জিনিস জানলে কিন্তু এনাফ। এবারে দেখো আমাদের নেক্সট পার্ট, যেটাতে আমাদের থাকবে কি রিজনিং। রিজনিং খুব ইজি ইজি কোশ্চেন রয়েছে এখানেও। তোমাদের 10 সেকেন্ড, প্রত্যেকটা কোশ্চেনের জন্য তোমরা 10 সেকেন্ড করে পাবে। 10 সেকেন্ডের মধ্যে অবশ্যই সলভ করবে। তো দেখো, সিরিজটা যে রয়েছে 4, 16, 36, 64। তাহলে যদি দেখি, চারটা কিসের স্কোয়ার রয়েছে? 2-এর স্কোয়ার। 16 যদি বলি তাহলে কিসের স্কোয়ার? 4-এর স্কোয়ার। 36 যদি বলি তাহলে কি 6-এর স্কোয়ার। তারপরে যদি 64 বলি তাহলে 8-এর স্কোয়ার। তাহলে নিশ্চয়ই এবারে কি হবে? 10-এর স্কোয়ার। তাহলে 10-এর স্কোয়ার মানে কত? 100। তাহলে দেখো 100। একদমই ইজি রয়েছে। সিরিজগুলোকে জাস্ট প্রথমে নর্মাল ওয়েতে প্লাস মাইনাস করে দেখবে, তারপরে স্কোয়ার করে দেখবে, স্কোয়ার করে না দেখলে কিউব করে দেখবে, তাহলে কিন্তু অবশ্যই মিলবে। ঠিক আছে? নেক্সট কোশ্চেন ছিল, দেখো, যদি হলুদকে লাল বলা হয়, লালকে নীল বলা হয় এবং নীলকে সাদা বলা হয়, তবে রক্তের রং কি হবে? তো দেখো, প্রথমে হচ্ছে যে হলুদকে কি বলা হচ্ছে? লাল। আর লালকে নীল। ব্যাস, আর আমরা যাব না। যখনই দেখছি যে রক্ত জিজ্ঞেস করেছি, তাহলে রক্তের রং অবশ্যই লাল হবে। এবার লালকে কি বলা হচ্ছে? নীল। তাহলে অবশ্যই আমাদের অ্যান্সার হবে কি নীল। তার পরের কোশ্চেন ছিল, বেমানান শব্দটি বাছুন। ঠিক আছে? কি কি রয়েছে? মিটার, কিলোগ্রাম, সেন্টিমিটার আর মাইল। তাহলে কোনটা বেমানান? তো দেখো, বাকিগুলোই যদি আমরা মিটার বলি, সেন্টিমিটার বলি, মাইল বলি, এটা, এটা আর এটা, এই তিনটাই হচ্ছে দৈর্ঘ্যের একক। লেন্থ পরিমাপ করা হয়, ঠিক আছে? দৈর্ঘ্যের একক। কিন্তু যদি আমরা তাকাই কিলোগ্রামের দিকে, এটা কিন্তু কিসের একক? এটা হচ্ছে ভরের একক। ভরের একক, ঠিক আছে? তাহলে আমাদের যে আলাদাটা হবে সেটা হবে কি কিলোগ্রাম। কিলোগ্রাম। দেখো, তারপরের কোশ্চেন ছিল একদমই ইজি কোশ্চেন। একদমই ইজি কোশ্চেন রয়েছে, একদম টাফ না। এসিএফ এর যে কোশ্চেনটা বা গসাগুর যে কোশ্চেনটা, কার মধ্যে রয়েছে 24 আর 36। তাহলে গসাগু মানে কি? সবচেয়ে বড় সংখ্যা যেটা দিয়ে দুটোকে মাল্টিপ্লাই যায়। তাহলে গসাগুর আরেকটা কনসেপ্ট রয়েছে যে মানে সর্বনিম্ন সংখ্যাটা যে রয়েছে এখানে 24, এর সমানই হবে বা এর থেকে ছোট হবে। এর থেকে কিন্তু কোনো সময় বড় হতে পারে না। তাহলে দেখো, এটাকে যদি আমরা ডিভিজিবল করি, তাহলে কি 12 দিয়ে 24 সবচেয়ে বড়। এটাকে যদি করি তাহলে 12 3 36। হুম, 12 3 36। তাহলে আমাদের যে গসাগুটা, দেখো দুটোর মধ্যে কোনটা ফ্যাক্ট কমন? 12 কমন। তাহলে 12 হচ্ছে গসাগু। তারপরে কোশ্চেন ছিল, একটি বৃত্তের ব্যাসার্ধ 7 সেমি হলে তার ক্ষেত্রফল কত? দেখো, এখানে পাটিগণিত থেকে যে কোনো পরিমিতির কোশ্চেন কিন্তু আসতেই পারে। ইজি, তোমরা সবগুলোর জন্য, প্রত্যেকটা কোশ্চেনের জন্য কিন্তু রেডি থাকবে। সবগুলো দেখে নিবে, তোমার পরিসীমা, ক্ষেত্রফল, তারপরে দৈর্ঘ্য, প্রস্থ, এগুলো সবগুলো কিন্তু সূত্রগুলো অবশ্যই দেখে নিবে। ঠিক আছে? এগুলো ক্লাস 5-এ রয়েছে, ক্লাস 5 বা 6 এর বই খুললেই তোমরা দেখতে পাবে। তো
তো যদি আমরা ক্ষেত্রফল, একটা বৃত্তের ক্ষেত্রফলের যদি সূত্র দেখি তাহলে কি পাই আর স্কোয়ার। তাহলে পায়ের ভ্যালু কত, 22/7, আর এখানে দেখো ব্যাসার্ধ দেওয়া রয়েছে কত, 7। তাহলে 7-এর স্কোয়ার যদি বলি, তাহলে 7-এর স্কোয়ার না লিখে আমরা 7 × 7 লিখবো। 7 7 কাটা গেল, 22 সাথে যদি বলি 154। তাহলে যেটা আমাদের অ্যান্সার হবে 154 বর্গ সেমি। হুম। দেখো তারপরে কোশ্চেন ছিল, পরপর তিনটি সংখ্যার গড় 20 হলে বৃহত্তম সংখ্যাটি কত। তো যখনই পরপর তিনটি সংখ্যা বলুক, 9টি সংখ্যা বলুক, তো যখনই বলবে তো গড়টাকে আমরা মিডিলে লিখবো, ঠিক আছে। যখনই বিজোড় সংখ্যা দিয়ে বলবে তখনই মিডিলে লিখবো। তাহলে 20 লিখে দিলাম, আর তিনটে দাগ দিয়ে দিবে, ঠিক আছে। তিনটে সংখ্যা যেহেতু বলেছে, তাহলে যোগফল বলুক, তারপরে হচ্ছে যে তোমার প্রথম আর দ্বিতীয় সংখ্যার বড় সংখ্যার যোগফল বলুক, যেটাই বলুক। তাহলে দেখো 20, এর পরের সংখ্যা হচ্ছে 21, আর এর আগে হচ্ছে 19। তাহলে তিনটে সংখ্যার হয়ে গেল, তোমার পেয়ে গেলাম আমরা তিনটে সংখ্যার গড় 20। এবারে যদি বলে যে বড় সংখ্যাটি কি, তাহলে বড় সংখ্যাটি 21, ছোট সংখ্যাটি 19। যদি তিনটার যোগফল জিজ্ঞেস করে তাহলে 60, প্রথম আর তৃতীয় সংখ্যা যদি যোগফল জিজ্ঞেস করে তাহলে 40। যেই কিছু জিজ্ঞেস করুক তোমরা এখান থেকেই পারবে। যদি পাঁচটা সংখ্যা বলতো তাহলে 3 নম্বর সংখ্যাটা লিখে নিতে 20, এখানে 21, তারপরে 22, এখানে হয়ে যেত তোমার 19, এখানে হয়ে যেত 18, ঠিক আছে। তাহলে মিডিলের সংখ্যাটা সেটা গড়টা থাকবে সেটা লিখে নিবে, তাহলেই হবে। তাহলে আমাদের যে বড় সংখ্যাটা, বৃহত্তম সংখ্যাটা, সেটা 21। ইজি টাইপসের এভাবে তোমাদের থাকবে, বেশি হার্ড থাকবে না। তো ইজি টাইপসের গুলো প্র্যাকটিস করে যাও। দেখো, একটি ট্রেন 4 সেকেন্ডে একটি খুঁটিকে অতিক্রম করে। ট্রেনের গতিবেগ 72 কিমি/ঘন্টা হলে ট্রেনের দৈর্ঘ্য কত। ট্রেনের যে লেন্থটা এটা জিজ্ঞেস করেছে। তাহলে দেখো এখানেই দেখবো আমরা যে সেকেন্ড রয়েছে, আর অ্যান্সার মিটারে রয়েছে, আর এখানে কি কিমি/ঘন্টা রয়েছে। তাহলে আমরা প্রথমে যে স্পিডটা যে রয়েছে, গতিবেগটা যে রয়েছে, স্পিডটাকে আমরা চেঞ্জ করে নেবো মিটার/সেকেন্ডে। তাহলে যে কোনো জিনিসকে মিটার/সেকেন্ড চেঞ্জ করার জন্য কি সূত্র, তাহলে 5/18, ঠিক আছে, 5/18। তাহলে কেটে গেল 8×4 = 72, 5×4 = 20 মিটার/সেকেন্ড। স্পিড পেয়ে গেলাম আমরা। আমাদের জিজ্ঞেস করেছে কি, লেন্থ জিজ্ঞেস করেছে, ঠিক আছে, দৈর্ঘ্য জিজ্ঞেস করেছে। বাট তাহলে দৈর্ঘ্য মানেই হচ্ছে কি স্পিড ইন্টু টাইম, ঠিক আছে। লেন্থের যে মানেটাই বা দৈর্ঘ্য মানেটাই বলো বা ডিস্টেন্স মানেটাই হচ্ছে যে এসটি, ঠিক আছে। তোমার হচ্ছে সেকেন্ড, সরি, স্পিড হচ্ছে যে তোমার 20, আর টাইম হচ্ছে 4 সেকেন্ড। তাহলে 80 মিটার। তাহলে আমাদের যেটা অ্যান্সার হবে সেটা হবে কি 80 মিটার। তারপরে কোশ্চেন ছিল কি, প্রশ্ন জিজ্ঞেস করেছে ব্লাড রিলেশনের কোশ্চেন। একটি মহিলার দিকে ইঙ্গিত করে রাজু বলল, তিনি আমার স্ত্রী। এই যে রাজু একটা মহিলার দিকে তাকিয়ে বলল, তিনি আমার স্ত্রীর একমাত্র, তিনি হচ্ছে যে দেখো, তিনি আমার স্ত্রী যে রয়েছে এখানেই থাকবে। দেখো যে আমি বারবার বলেছি রো করবে। যদি দেখো ভাই, স্ত্রী, শ্যালজ, তারপরে খুড়তুতো ভাই, মাসতুতো ভাই, সব এটা লাইনে থাকবে। যদি বাবা, কাকা, মামা এটা থাকে, মাসি, মেসো, তারপরে লাইনে থাকবে দাদা, দিদুন, এটা লাইনে থাকবে, ছেলে মেয়ে নিচের লাইনে থাকবে। তার সুবিধা হবে। তাহলে দেখো তার স্ত্রী, তিনি আমার স্ত্রীর একমাত্র মেয়ের, ঠিক আছে, তার মেয়ে নিচের লাইনে চলে আসলো। একমাত্র মেয়ের আবার মা, মানে তার নিজেই। তাহলে এটাকে কি বলছে, এটা মহিলাটি রাজুর কে হন, তাহলে রাজুর স্ত্রী। কারণ এই যে তার মাটা একমাত্র যেহেতু রয়েছে, একমাত্র মেয়ের মা, মানে সেটা রাজুর স্ত্রী, ঠিক আছে। তো পুরোপুরি পড়লেই হবে। ইজি টাইপ সিরি থাকবে, ব্লাড রিলেশন সেরকম কিন্তু থাকবে না। তারপর পরের কোশ্চেন, একটা পার্সেন্টেজের কোশ্চেন রয়েছে। 250 এর এর মানে হচ্ছে গুণ 10%, মানে 10-এর 100। 250 এর মানে 10% কত স্যার, তাহলে শূন্য শূন্য কাটলে শূন্য শূন্য। তাহলে 250 এর 10% হচ্ছে 25। তাহলে 25-এর সঙ্গে কত যোগ করলে, মানে এর সঙ্গে কত যোগ করলে 300 হবে, তাহলে 300 মাইনাস আমরা যদি 25 করি তাহলেই হবে, তাহলে 275। তাহলে 275 যোগ করলে কিন্তু 300 হবে। আর সেগুলো একদম বেসিক প্রশ্ন। গ্রুপ ডি এর যেহেতু ইজি প্রবলেম থাকবে, তোমরা সবাই পারবে, শুধু প্র্যাকটিস করো। তারপরে দেখো 42 রয়েছে, 36, 30, 24 শূন্যস্থানটা পূরণ করতে বলেছে। শূন্যস্থান পূরণ করতে বলেছে। তাহলে দেখো যে এটা 7 এর মাল্টিপ্লায়ার, যদি 6 এর মাল্টিপ্লায়ার গুলোই হচ্ছে, দেখো 6 7 42, 6 6 36, 6 5 30, 6 4 24। তাহলে এবারে আসবে কি 6 3 18, তাহলে 18টা আমাদের ঠিক হবে, 30 নম্বর। তারপরে কোশ্চেন ছিল 5-4 অনুপাতটি যখন আমরা শতাংশে প্রকাশ করব তখন কি হবে। তাহলে 5-4 মানে হচ্ছে 5-এর 4। এটাকে শতাংশে যখন প্রকাশ করবো 100 দিয়ে গুণ। তাহলে 100 দিয়ে গুণ করলে 25, তাহলে 25 5 125, তাহলে 125%, ঠিক আছে। ম্যাথ গুলো যখন করতে যাবে, ম্যাথের অ্যাপ্রোচ থাকবে একদম সহজভাবে করবে, তাহলে সবগুলো ঠিক হবে। দেখো রিজনিং এর কোশ্চেন, যদি ক্যাট ইকুয়াল টু যদি 24 হয় তাহলে ডগ মানে কত। তাহলে দেখো CAT, সি এর ভ্যালু হচ্ছে প্রত্যেকটা জিনিসের প্রথমে দেখবে, এগুলো যখনই থাকবে অ্যালফাবেটিক্যাল যখন সিরিজ থাকবে তখন হচ্ছে যে এগুলো দেখবে। তাহলে সি ভ্যালু হচ্ছে 3, এর ভ্যালু হচ্ছে 1, আর টি এর ভ্যালু হচ্ছে 20, তাহলে হলো 24। এবারে ঠিক সেভাবেই ডগ থাকছে আমাদের। তাহলে ডি এর ভ্যালু হচ্ছে 4, ও এর ভ্যালু হচ্ছে 15, আর জি এর ভ্যালু হচ্ছে 7। তাহলে 15 19 19 আর সাথে 26, তাহলে 26 হয়ে যাবে আমাদের।
হুম? তারপরের কোশ্চেন এটা একটু টাফ, টাফ নয়, এটা তো ইজি রয়েছে। একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কত? তাহলে প্রত্যেকটা যদি টোটাল আমরা দেখি একটা সমবাহু ত্রিভুজ, তাহলে সমবাহু ত্রিভুজের টোটাল যে কোণগুলো সবগুলো তিনটে কোণ মিলিয়ে হচ্ছে 180 ডিগ্রি। এবার তিনটে কোণ রয়েছে, প্রতিটি কোণ বলেছে, তাহলে তিনটে কোণ রয়েছে, তিন দিয়ে আমরা ডিভাইড করে দিব, তাহলেই হবে। তাহলে ছ তিনে 18, তাহলে এক একটা কোণের মান কত? 60 ডিগ্রি করে, ঠিক আছে? এক একটা কোণের মান হচ্ছে 60 ডিগ্রি করে। 34 নম্বর কোশ্চেন। 34 নম্বর, একটি বই কিনে 80 টাকায় কিনে 100 টাকায় বিক্রি করলো, ঠিক আছে? তাহলে দেখো সিপি যে রয়েছে, কস্ট প্রাইস কত? 80, আর সেলিং প্রাইস দেখো এসপি কত? 100। তাহলে দেখো সিপির উপরে কত লাভ হয়েছে। আগের দিনে অঙ্কটা ছিল, একটা অঙ্ক ছিল তোমার 5 ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত হচ্ছে 16, তাহলে লাভের শতাংশ কত? তাহলে 5 থেকে 16 যদি বলি তাহলে 11, 5-এ 11 লাভ করেছে, তাহলে 100-তে কত? তাহলে এটা হচ্ছে তোমার 25, তাহলে এটা 210%, ঠিক আছে? 20, তাহলে 210%, এটা অঙ্কটা ছিল। ঠিক সেভাবে এখানেও সেম রয়েছে। তাহলে 80 টাকায় ও লাভ করছে কত? 20 টাকা। তাহলে 100 টাকায় কত হবে? তাহলে শূন্য শূন্য কাটলো, এখানে 5 2 10, এখানে 4 2 8, দেখো লেখাগুলো ইংরেজিতে হয়ে যাচ্ছে শুধু, দেখো 4, তাহলে 4 5 20, তাহলে 25%, ঠিক আছে? 25%। পার্সেন্টেজের অঙ্ক একদমই ইজি, শুধু করবে। দেখো এটা কোশ্চেন একটু ডিফিকাল্ট। যখন 4টা 30 বাজে তখন মিনিট ও ঘন্টার কাটার মধ্যে কোণ কত? তো যদি আমরা একটা ঘড়িকে দেখি, যদি একটা ঘড়িকে দেখি 3, তাহলে দেখো এখানে চারটে থাকে, এখানে থাকে, আর 4টে 30, মানে এই যে কোণটা, এটা কোণের মানে মানটা কত? 4টে 30। তাহলে এটা সূত্র রয়েছে যে মিনিটটা যে থাকবে, মিনিটটাকে গুণ করতে হবে কি 11/2 বা 5.5 দিয়ে, ঠিক আছে? যে মিনিটটা দেওয়া থাকবে, তাহলে এটা মাইনাস যে ঘন্টাটা থাকবে সেটাকে আবার 30 দিয়ে গুণ করতে হবে, তাহলে 30 × 4, ঠিক আছে? তাহলে এটা দেখো 15, আর 15 11-কে যদি করি তাহলে 15 1 কে 15, আর 15 1 কে 15 16, 165 মাইনাস 3 4 120, তাহলে হলো 45, তাহলে যেটা হবে 45 ডিগ্রি, ঠিক আছে? যে কোনো দাও, 5টা 30 দাও, 10টা 30 দাও, তোমরা 11/2 দিয়ে করবে, যে মিনিটের যে দেওয়া থাকবে 4টা 20 যদি থাকতো এখানে, তাহলে এখানে 20 দিয়ে গুণ করতে হয়, ঠিক আছে? এখানে 20 এখানে দিয়ে দিতাম, 4টা 20 যদি থাকতো তাহলে 20 দিয়ে দিতাম, আর 30 × 4, তাহলে যেটাই থাকবে মিনিটটা তোমরা 11/2 দিয়ে গুণ করবে আর 30 দিয়ে গুণ করবে ঘন্টাটা, তাহলে কি পেয়ে যাবে? তাহলে মিনিট আর ঘন্টার মধ্যে যে কোণটা, সেটা কিন্তু পেয়ে যাবে। দেখো 36 নম্বর কোশ্চেন। 36 নম্বর কোশ্চেন খুব খুব ভালো একটা প্রশ্ন। দেখো 36 নম্বর প্রশ্ন রয়েছে, 0.1 × 0.1 × 0.1। তাহলে দেখবো আমরা প্রথমে, সবচেয়ে প্রথমে দেখবো যে পূর্ণ সংখ্যা যেটা রয়েছে এক, একে যদি এক তিনটা যদি গুণ করি আমরা, এক যদি তিনটা গুণ করি তাহলে এক হবে। আর তারপরে আমরা দেখবো দশমিকের পরে যটা সংখ্যা রয়েছে তটা শূন্য, ঠিক আছে? তটা শূন্য, তাহলে দশমিকের পরে কটা শূন্য রয়েছে স্যার? দশমিকের পরে দেখো তিনটা শূন্য রয়েছে। দশমিকের পরে কটা শূন্য রয়েছে? দশমিকের পরে 36 নম্বর কোশ্চেন দেখো, দশমিকের পরে কটা শূন্য রয়েছে? তিনটা শূন্য রয়েছে। তো আমাদের যেটা অ্যান্সার হবে, দেখো তারপরের কোশ্চেন দেখো, যে কোনো সংখ্যার 4 গুণ থেকে যখনই আমরা ধরো যে কোনো একটা সংখ্যাকে এক্স ধরলাম, তাহলে 4 গুণ মানে কি 4x, 4x মাইনাস দেখো যে 15 করলে কত পাবো? 25। সেটাই কোশ্চেন, আর কিছু নেই। তাহলে 4x মানে কত? 25 প্লাস 15, তাহলে 4x মানে কত হলো? 40, তাহলে x মানে কত হলো? 40/4 মানে 10, 10। ইজি ইজি কনসেপ্ট রয়েছে। দেখো তারপরের কোশ্চেনটার জন্য সকলকে আমি 10 মিনিট সময় দিচ্ছি, 10 সেকেন্ড সময় দিচ্ছি, তোমরা সবাই করবে। দেখো আগের কোশ্চেনটা, এটা কোশ্চেনটা একটু এটা কোশ্চেনটা একটু মডিফাই করবে। এখানে দেখো, দেখো যখনই মাল্টিপ্লায়ার থাকবে, ধরো যে জিরো বা গুণ রয়েছে, এক রয়েছে, তারপরে এক রয়েছে, তারপরে এক রয়েছে, এরকম যখনই থাকবে তখন আমরা কি দেখবো? প্রথমটা দেখবো কি দশমিক আর শূন্য বাদে, ঠিক আছে? দশমিক আর শূন্য বাদে কি কি সংখ্যা রয়েছে, মানে পূর্ণ সংখ্যাটা। তাহলে এক রয়েছে, তাহলে 1 × 1 × 1 করলাম, তাহলে এক পেয়ে গেলাম। তারপরে নেক্সট স্টেপ থাকবে কি দশমিকের পর মোট অঙ্ক কটা রয়েছে, ঠিক আছে? দশমিকের পর
মোট অঙ্ক কটা রয়েছে? দশমিকের পর মোট অঙ্ক কটা রয়েছে? তাহলে সংখ্যা দেখবো আমরা প্রথমে। তাহলে দেখো এখানে একটা রয়েছে, দুটো রয়েছে, তিনটা রয়েছে, ঠিক আছে? তাহলে তিনটায় আমাদের হবে। হুম, তাহলে গুণফল কটা হবে? যটা সংখ্যা হবে, যটা সংখ্যা পাবে তটা তার থেকে একটা কম শূন্য, তাহলে দুটো তিনটে সংখ্যা পেয়েছি আমরা, দেখো 1 2 3, তাহলে 0.001, ঠিক আছে? এখানেও তিনটে সংখ্যা লাগবে কিন্তু। তাহলে তিনটে সংখ্যা আমাদের হয়ে গেল, এক তো যেহেতু ছিল আগে, আর দুটো শূন্য। তাহলে আমাদের যে অ্যান্সারটা হবে সেই নাম্বারটা হবে, ঠিক আছে? ডি নাম্বারটা করবে না। যটা সংখ্যা হবে দশমিকের পরে ঠিক তটাই এখানে সংখ্যা হবে এখানেও। শেষের দিকে আমরা প্রায় এসে পৌঁছেছি। তো এবারে দেখো একদমই ইজি একটা কনসেপ্ট বলে দিব তোমাদেরকে, এরকম যদি থাকে তাহলে কি করবে সে 20, এখানে ধরেছে এক্স। এবারে দেখো যে প্রথম এটা ভ্যালু প্রথম তো কত দিয়ে মাল্টিপ্লাই হয়েছে স্যার? ইন্টু 4 দিয়ে মাল্টিপ্লাই হয়েছে, তাহলে সেম এটাকেও 4 দিয়ে মাল্টিপ্লাই করে দাও। তাহলে হয়ে গেল 28, তাহলে এখানে কি বসবে? 28 বসবে। আরো যদি কেউ যদি ইজি মানে কেউ যদি এরকম বুঝতে না পারে, তাহলে 5-এর 7 করবে, ইকুয়াল টু দিবে, আর 20/x করবে, ঠিক আছে? তাহলে দেখো 5x ইকুয়াল টু হচ্ছে 20 × 7, তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে 20 × 7/5, থেকে 5 4 20, 7 4 28, তাহলে এরকম হবে। আদারওয়াইজ তোমরা এরকম চাইলে গুণ করেও করতে পারো। যদি এই জায়গাটা এক্স থাকতো, এখানে ধরো যে 28 দেওয়া থাকতো, 7 4 28 হয়ে গেল, তাহলে 5 4 20 করতে হয় তখন। ঠিক আছে, যেটাই থাকবে, যেটা প্রথমের সঙ্গে প্রথম পদের সঙ্গে প্রথম পদ যোগ করবে। আর এটার সাথে দেখো 12 জন লোক একটি কাজ করে 9 দিনে, 18 জন লোক কত দিনে করবে? তো এটা তোমার অনেকভাবে অ্যাপ্রোচ রয়েছে। ম্যানগুলো যে রয়েছে এটাকে তোমরা লিখে নিতে পারো, প্রথমে 12 আর এখানে 18, তাহলে এই দুটো লসাগু হবে কি 36, কত দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে? তাহলে এই করবে 3 ইউনিট কাজ, এ করবে 2 ইউনিট কাজ। তাহলে দেখো যখনই বলছে এই যে 3 ইউনিট কাজের মানটায় দেওয়া রয়েছে কি 9 দিন, ঠিক আছে? 12 জন লোকে 3 ইউনিট, তাহলে 1 ইউনিট কাজের ভ্যালু কত? 3। তাহলে ব্যাস এটাকে 2 কে 3 দিয়ে গুণ করে দাও, তাহলেই হবে। তাহলে 2 3 হয়ে গেল 6, তাহলে 6 দিনে। ঠিক আছে, আর আদারওয়াইজ যারা সূত্র দিয়ে করতে চাইছো, তাহলে সূত্রটা আমাদের সূত্র দিয়েও করতে পারো, ঠিক আছে? সূত্র দিয়েও করতে পারো। তার সূত্রটা কি রয়েছে? m1 × d1 ইকুয়াল টু হচ্ছে m2 × d2, ঠিক আছে? তাহলে m1 এর ভ্যালু আমাদের দেওয়া ছিল 12, আর d1 ছিল 9। তারপরে m2 এর ভ্যালু দেওয়া ছিল হচ্ছে যে তোমার m2 এর ভ্যালু দেওয়া ছিল তোমার 18 × d2। ব্যাস এটাকে জাস্ট এখানে 18 পুট করলেই হয়ে যাবে। 9 2 18 আর 2 6। লাস্ট কোশ্চেন আমাদের তোমার হচ্ছে যে প্রপোর্শনের অঙ্ক ছিল, প্রপোর্শন স্টেটমেন্ট বেসিসে। এগুলো অঙ্ক খুবই, অনেকজন তো তোমার হচ্ছে যে এরকম তোমরা ভেন ডায়াগ্রাম এঁকে করো, কিন্তু সেরকম করবে না, আমি যে শিখিয়ে দিয়েছিলাম। দেখো যে রয়েছে স্টেটমেন্টে কি রয়েছে? সব আম আপেল, সব আপেল আঙুর। এবারে দেখো যে কনক্লুশনে কি রয়েছে? সিদ্ধান্ততে কিছু আঙুর আপেল নয়, আর কিছু আম আপেল, ঠিক আছে? তাহলে দেখো সব যখনই আম বলছে, তাহলে আমের যে ভ্যালুটা আমরা পাবো, সব আম যখনই পাবো তখন 100 করব, আপেলের যে ভ্যালুটা হচ্ছে 50। এবার সব আপেল যখনই বলছে তাহলে 100, আর আঙ্গুরের ভ্যালু হচ্ছে 50। এবারে দেখো কিছু আঙ্গুর, তাহলে কিছু আঙ্গুর 50 50 50 হতে পারে, আপেল নয়, ঠিক আছে? কিছু আঙ্গুর আপেল নয় হতে পারে। এবারে বলছি যে কিছু আপেল আম, এবারে বলছি কিছু আপেল আম, ঠিক আছে? কিছু আপেল আম মানে কি 50, এটার ভ্যালু 50, তাহলে এটা হতে পারে অবশ্যই। কিন্তু কিছু আঙ্গুর আপেল নয়, সব আপেলই যখন আঙ্গুর, তাহলে কিছু আঙ্গুর আপেল এটা হতেই পারে না, ঠিক আছে? এটা এটা অবশ্যই দেখো কিছু আঙ্গুর আপেল নয় যখন বলেছে, তাহলে এটার ভ্যালু 100 মাইনাসে চলে যাচ্ছে, তাহলে এটা হবেই না। তাহলে যেটা আমাদের হবে সেটা হচ্ছে কি আমাদের 2 নম্বরটা শুধু ফলো করছে, অনলি 2টা ফলো করছে। তাহলে দেখো এখানকার মেন হচ্ছে সব যখনই থাকবে 100, 100 এর ভ্যালু 50 হতে পারে, কিন্তু কিছু যখন থাকবে, ধরো যে কিছু আম আপেল, তো কিন্তু সব আপেল তখন হতে পারে না। 50-এর ভ্যালু কোনো সময় 100 হতে পারে না, ঠিক আছে? এই জিনিসটা শুধু একটু মাথায় রাখবে। দেখো সব আপেলই যখন আঙ্গুর বলছে, তাহলে কিছু আঙ্গুর আপেল নয়, এটা কখনো হতেই পারে না, ঠিক আছে? তো ব্যাস এভাবেই করবে। তোমরা আরো ভালো করে পড়ো, প্রিপারেশন নাও। আর কার কটা ঠিক হলো অবশ্যই জানাবে কমেন্টে। আর সবাইকে তোমাদেরকে আপকামিং যে তোমাদের গ্রুপ ডি রয়েছে তার জন্য কি অল দ্য বেস্ট, ঠিক আছে?